এই টেবিলটা কিছুক্ষণ আগে আমার নজরে আসছে, টেবিলটা আমার কাছে খুবই ভালো লাগছে। টেবিলটার ভিতরে একটা টুইস্ট আছে, যার কারণে এই টেবিলটা আমি বোর্ডে উঠালাম এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এই টেবিলের অধীনে আমি মোট 2টা আইটেমের প্রশ্ন দেখাবো এবং ক্লাসের ঠিক শেষের দিকে এইটাকে আরেকটু মডিফাই করে তোমাদের একটা কাজ দিব। সব কিছু মিলিয়ে এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে টেবিলের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাওয়ার কথা। এবং এতটুকু তোমাদেরকে বলতে চাচ্ছি যে 26 সালের তোমরা যারা পরীক্ষার্থী আসো, তোমাদের কিন্তু 26 সালে এই টেবিল থেকে প্রশ্ন 100% আসতে যাচ্ছে। তো এই ক্লাসটা তোমাদের প্রত্যেকের করা উচিত। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, দেখবা ভালো কিছু শিখতে পারবা ইনশাল্লাহ। তো দেখো, এটা একটা টেবিল। এখন আমরা এই টেবিলটার কোড লিখব। দেখো, টেবিলের কোড লিখতে হলে আমাদেরকে প্রথমেই একটা টেবিল ট্যাগ বসাইতে হবে। টেবিল ট্যাগটা কীরকম দেখো একটু, এই যে টেবিল ট্যাগ, এই টেবিল ট্যাগটা আমরা বসাবো। এর একটা অ্যাট্রিবিউটস আছে, স্পেস দিয়ে অ্যাট্রিবিউটস বর্ডার, এই বর্ডার অ্যাট্রিবিউটসটা বসাবো, যার ভ্যালু দিব হলো 1। এছাড়া টেবিলটাকে আমরা সেল স্পেসিং এবং সেল প্যাডিং অ্যাট্রিবিউটস ব্যবহার করতে পারি, এছাড়া ওয়াইড ব্যবহার করতে পারি। বাট মনে রাখবা যে আমাদের শুধু এই বর্ডার অ্যাট্রিবিউটস এটা কিন্তু আবশ্যিক, এইটা বসাইলেই যথেষ্ট। এই যে দাগগুলো দেখতে পারতেছো, এইগুলোকে বর্ডার বলা হয়। আর এই বর্ডার অ্যাট্রিবিউটস যদি তুমি না দাও তাহলে কিন্তু এই দাগগুলো আসবে না, সুতরাং টেবিলটা তখন আর থাকবে না। তো সব কিছু মিলিয়ে আমরা টেবিল ট্যাগ বসিয়ে স্পেস দিয়ে বর্ডার অ্যাট্রিবিউটসটা বসাবো, যার ভ্যালু দিব 1। সেল স্পেসিং, সেল প্যাডিং, এই দুটাকে আমরা অ্যাভয়েড করে গেলেও কোনো সমস্যা নেই। এরপরে আসো প্রথম কাজ। তাহলে আমি বলছি যে প্রশ্নে যখন তুমি টেবিল দেখবা, তোমার প্রথম কাজ কিন্তু এই টেবিল ট্যাগটা বসানো আর টেবিল ট্যাগের ভিতরে এই অ্যাট্রিবিউটসটা বসানো। দ্বিতীয় কাজ, দেখবা টেবিলের উপরে, ঠিক টেবিলটার উপরে এরকম নাম আছে কিনা। টেবিলের যদি নাম থাকে ওইটাকে আমরা ক্যাপশন বলি। কি বলি? ক্যাপশন। তো টেবিলের নাম থাকলে আমরা এইখানে ক্যাপশন ট্যাগটা বসাবো। কোন ট্যাগ? ক্যাপশন। স্টুডেন্ট স্ল্যাশ ক্যাপশন। এখন চমৎকার একটা কথা বলে দিই যে এই যে ক্যাপশন, অনলাইনে অসংখ্য টিচার আছে যারা আইসিটি পড়ায়, তারা দেখবা এই ক্যাপশন ট্যাগটা এই টেবিল ট্যাগের আগে বসায়। তুমি সত্যি করে বলবা যে তুমি কোথায় বসাও, টেবিল ট্যাগের আগে ক্যাপশন বসাও না টেবিল ট্যাগের পরে বসাও? দেখো, তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি যে টেবিলের যে নাম, অর্থাৎ আমরা যে ক্যাপশন ট্যাগের ভিতরে এই নামটা দিয়ে থাকি, এই ক্যাপশন ট্যাগটা সর্বদা টেবিল ট্যাগের পরে হবে। টেবিল ট্যাগের পরে যদি ক্যাপশন ট্যাগটা দাও তাহলে এই ক্যাপশনটা অটোমেটিক্যালি ঠিক টেবিলের মাঝখানে এরকম সেট হয়ে যাবে। আর যদি তুমি এই ক্যাপশনটা টেবিল ট্যাগের আগে দাও তাহলে কিন্তু ওইটা ঠিক মাঝে ওইভাবে সেট হবে না। তুমি প্র্যাকটিক্যালি করে দেখো, দেখবা মিলাইতে পারবা না। সুতরাং তোমরা মনে রাখো যে টেবিল ট্যাগের পরে ক্যাপশন ট্যাগ। 2টা কাজ গেল। 3 নম্বর কাজ, একটা লাইন শুরু করবা। এই যে লাইন, যেটাকে আমরা টেবিলের ভাষায় বলি রো, এই রোটা শুরু করবা। এখানে মোট 3টা রো আছে, এইটা এইটা এইটা, 3টা রো আছে। ফার্স্ট রোটা শুরু করবা, এক একটা রো শুরু করবা ঠিক এরকম টিআর ট্যাগ দিয়ে। দেখো, রো শুরু করবা টিআর ট্যাগ দিয়ে। আমরা কত নম্বর রো করতেছি? 1 নম্বর রো। আমি যেখানে লিখে দিচ্ছি প্রয়োজনে, 1 নম্বর রোটা শুরু করতেছি। 1 নম্বর রোতে কয়টা সেল আছে? দেখো, এসএসসি একটা সেল, এইচএসসি একটা সেল। যে 2টা সেল দেখতে পারতেছে যে প্রথম লাইনে, এই সেল দুটোর ভিতরে যে টেক্সট আছে, টেক্সটগুলো দেখো ঠিক মাঝে। একটা লাইনের সকল টেক্সট, একটা লাইনের যতগুলি সেল আছে, সকল সেলের সকল টেক্সট যদি ঠিক মাঝে থাকে তাহলে তুমি এই টিআরে অ্যালাইং অ্যাট্রিবিউটস বসায় আসবা। একটা স্পেস দিবা, দেওয়ার পরে এখানে অ্যালাইং দিয়ে যার ভ্যালু দিবা সেন্টার। এই অ্যালাইং অ্যাট্রিবিউটস যদি টিআরে ব্যবহার করো তাহলে কিন্তু একটা টেবিলের ওই লাইনের, মানে টিআর তো টেবিল রো, ঠিক ওই রোর যতগুলি সেল আছে সকল সেলের যে টেক্সটগুলি ওইগুলি কি হয়ে যাবে? ঠিক অ্যালাইং হয়ে যাবে, মাঝে চলে যাবে, সেন্টারে চলে যাবে। এই সেন্টার ভ্যালু দেওয়ার কারণে সেন্টারে চলে যাবে। এরপরে আসো, আমরা এই সেলটা প্রথমে করব। এই যে এই সেলটা আমরা লাইনটা শুরু করলাম, অ্যালাইং দিলাম, কারণ ওই লাইনের সকল টেক্সট আমরা সেলের মাঝে নিয়ে দেবো। দেখো, মাঝে আছে, মাঝে আছে। এরপরে আমরা এই সেলটা তৈরি করব। এক একটা সেল বানাইতে আমরা টিডি বা টিএইচ ট্যাগ ব্যবহার করি। দেখো, টিডি, এই যে আবার স্ল্যাশ টিডি, এরকম করলেই একটা সেল তৈরি হয়। কখনো কখনো আমরা টিএইচ দিয়ে থাকি, টিএইচ দিলেও সেল তৈরি হয়। বাট টিএইচ দিই কখন? টেবিল হেডিংয়ের ক্ষেত্রে। আর টিডি দিই কখন? টেবিল ডেটার ক্ষেত্রে। এইখানে আপাত দৃষ্টিতে কোনো হেডিং নাই, আমি সব তাহলে টিডি ব্যবহার করতেছি। ঠিক আছে, তো আমরা এখানে টিডি দেব। বাট যেই সেলটা তৈরি করব এই সেলটা খেয়াল করে দেখো, এই যে এই দাগটা ভালো করে দেখো, আমি কিভাবে বুঝাবো? এই যে দেখো, এই যে দেখো,
এই দাগটা উপরে উঠাইলে উঠানো যায়। দেখো এই দাগটা আমি প্রয়োজনে ডট ডট দিয়ে দেখাই দিচ্ছি। এই দাগটা যদি আমি উপরের দিকে উঠাই তাহলে কি হয়, তাহলে এখানে 2টা কলাম হয়ে যায় না, 2টা কলাম। কিন্তু 2টা কলাম কি ছিল অরিজিনালি? ছিল না। তার মানে এই এসএসসি যে টেক্সটটা, যে সেলটা, এটা কিন্তু কল স্পান 2 আছে। কল স্পান 2 আমরা স্পেস দিয়ে এখানে কল স্পান যার ভ্যালু দিব 2, কল স্পান 2। আমরা কিন্তু ফার্স্ট সেল করতেছি। তারপরে সেলের ভিতর কি আছে? এসএসসি, তারপরে স্ল্যাশ টিডি, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি। একটা সেলের ভিতর এসএসসি আছে, আর কল স্পান 2 দিলাম, 2টা কলাম একত্রিত করবে এই কারণে। আর এই এসএসসি লেখাটা মাঝে আছে, যেটা আমরা টিআর অ্যালাইন দিয়ে আসছি, ওই লাইনের সকল লেখা মাঝে চলে যাবে। এই সেলটা করার পরে এখন আমরা এই সেলটা করব। আমরা কিন্তু ফার্স্ট লাইনে আছি। দ্বিতীয় সেলটা করার ক্ষেত্রে আবার আমরা টিডি বসাবো। এইখানেও কল স্পান আছে, এখানে কি আছে? কল স্পান 2। কিভাবে কল স্পান 2 আছে? এই যে দেখো, এইখান থেকে দাগটা উঠানো যায় চাইলে। এই যে দাগটা যদি উঠাই দাও তাহলে এখানে 2টা কলাম বোঝা যাচ্ছে। তার মানে এখানে কল স্পান 2 হবে। তাহলে আমরা কল স্পান 2 দিলাম, এরপরে এইচএসসি, তারপরে স্ল্যাশ টিডি, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি, সেলের মাঝে এইচএসসি লেখা আছে। এই লাইনে অর্থাৎ প্রথম রোতে 2টা সেল ছিল, লেখা শেষ। তার মানে প্রথম রোটা শেষ, প্রথম রোটা ক্লোজ করে দেব, স্ল্যাশ টিআর। ফার্স্ট রো শুরু শেষ। ফার্স্ট রোতে কয়টা সেল ছিল? 2টা, এসএসসির একটা, এইচএসসির একটা, লিখে ফেললাম। তারপরে আসো, এইটা হলো সেকেন্ড রো, 2 নম্বর রো। আমি একটু দাগায় টাগায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হলো 2 নম্বর রো, লাইন বাই লাইন টেবিল করতে হয়। দেখো 2 নম্বর রো আবার শুরু করবো। এই যে ওপেনিং টিআর। এই রোতে যেই টেক্সট আছে, এই রোতে কিন্তু অরিজিনালি সেল আছে হলো একটা। এই রোতে, এই লাইনে 2 নম্বর লাইনে সেল আছে কয়টা? একটাই মাত্র ঘর বললে আরো ভালো বুঝবা, একটা ঘর। এবং ওই ঘরের লেখাটা মাঝখানে, এমসিকিউ যে লেখাটা ঠিক মাঝখানে থাকার কারণে আমরা এটা কি করতে পারি? টিআর অ্যালাইন দিতে পারি, চাইলে তুমি টিডিতেও অ্যালাইন দিতে পারো। টিডিতে দিলে কি হয়? শুধুমাত্র ওই সেলের টেক্সটটা মানে লেখাটা মাঝে চলে যায়, আর টিআরে দিলে পুরো লাইনের লেখা মাঝে যায়। তো আমাদের এই লাইনে সেলই তো আছে একটা, সুতরাং টিআরে দিলেও হবে, টিডিতে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি টিআরই দিয়ে আসতেছি। দেখো অ্যালাইন, তারপরে ভ্যালু দিব সেন্টার। তার মানে ওই লাইনের লেখাগুলো কি হয়ে যাবে? মাঝে চলে যাবে। এই যে 2 নম্বর লাইন, কয়টা সেল আছে? একটা টিডি, একটা ওপেনিং টিডি হবে, একটা ক্লোজিং টিডি হবে। বাট এইখানে দেখো কল স্পান হবে। কল স্পান কয়টা? দেখো এই দাগটা উপরে উঠানো যায়, চাইলে এই দাগটা নিচেই নামানো যায়। বিষয়টা কি দাঁড়ালো? ভালো করে দেখো, এই দাগটা চাইলে উপরে উঠানো যায়, ডট ডট দিলাম। এই দাগটা চাইলে উপরে উঠানো যায়, ডট ডট দিলাম। এই উপরের এই দাগটা চাইলে নিচেই নামানো যায়, ডট ডট দিলাম। তার মানে এইখানে দেখো 1টা 2টা 3টা 4টা, মোট 4টা সেল হওয়ার কথা ছিল। আমরা যদি দাগগুলো ফ্লাপ করি, টেনে দিই, তাহলে মোট 4টা সেল হওয়ার কথা ছিল। তো 4টা সেল কি এখানে আছে? ছিল না। তো এই 4টা সেল ছিল না, এই 4টা সেল ছিল না, এই যে এরকম ছিল, এই 4টা সেল ছিল না। 4টা সেল একত্রিত করা হয়েছে। এইখানে আমরা কল স্পান ব্যবহার করব, স্পেস দিয়ে কল স্পান 4 ব্যবহার করব, কল স্পান 4। তারপরে এমসিকিউ স্ল্যাশ টিডি, এই যে ওপেনিং টিডি, এই যে ক্লোজিং টিডি, সেলের মাঝে এমসিকিউ। আর কল স্পান 4 দেওয়ার কারণে 4টা কলাম ভেঙে যাবে। স্টুডেন্টদের এইখানেই প্রবলেম হবে। আমি না বলছিলাম যে এটা একটা টুইস্ট আছে, এইটা সেই টুইস্ট। এই এমসিকিউটা যে এখানে কল স্পান 4 আছে, এটা স্টুডেন্টরা সহজে ধরতে পারবে না। আর যদি ধরতে পারেও, পরে আরেকটা ভুল করতে পারে। যাই হোক, যারা ব্রিলিয়ান্ট খুব ভালোভাবে শিখছে তারা তো পারবেই। তো যাই হোক, আমরা এটা কল স্পান 4 ব্যবহার করলাম। বিষয়টা বুঝছো কিনা একটু জানাবা। এরপরে এই রোতে কিন্তু আর কোনো সেল নাই, অর্থাৎ 2 নম্বর রো এমসিকিউ এর শুধুমাত্র একটা সেল ছিল। 2 নম্বর রোটা শেষ। আমরা 2 নম্বর রোটা শেষ করে দেবো, স্ল্যাশ টিআর। 2 নম্বর রোটা শেষ করে দিলাম। 2 নম্বর রোটা শেষ করার পরে এখন আমরা 3 নম্বর রোটা করবো। এই যে 3 নম্বর রো নম্বর 3, 3 নম্বর রো। আবার এই যে ওপেনিং টিআর। দেখো এইখানেও এই রোতে 3 নম্বর রোতে বাংলা, ইংলিশ, আইসিটি প্রত্যেকটা টেক্সট, প্রতিটা সেলের টেক্সট ঠিক অ্যালাইং অবস্থায় আছে, মাঝখানে আছে। যার কারণে আমরা টিআরে অ্যালাইং দিয়ে আসবো। কোথায় অ্যালাইং দিব? টিআরে অ্যালাইং দিয়ে দিচ্ছি। অ্যালাইং তার ভ্যালু দিব সেন্টার, টিআরে অ্যালাইং দিয়ে দিলাম। এখন প্রথম সেল, এই যে এটা বাংলার, একটা সেল বানাই আমরা টিডি দিয়ে, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি। আর এখানে সেলের মাঝখানে কি লেখা আছে? বাংলা, আমরা লিখে দিলাম। 2 নম্বর সেল টিডি, এটা হলো ইংলিশ।
এই ইংলিশের যে সেলটা এইখানে খেয়াল করে দেখো, এখানে কল স্প্যান 2 আছে। এটা কিন্তু স্টুডেন্টরা সহজে ধরতে পারবে না। দেখো এই দাগটা ডট ডট যদি নিচের দিকে নামাই, তার মানে কি হবে, এই যে এই দাগটা নিচের দিকে নামাইলে এখানে দুইটা সেল হওয়ার কথা ছিল। তার মানে এখানে কল স্প্যান 2, এখানে আমরা কল স্প্যান 2 দিব, কল স্প্যান 2, কল স্প্যান 2 দিব। তারপরে ইংলিশ লিখবো, সেলের ভিতরে ইংলিশ স্ল্যাশ টিডি, ওপেনিং টিডি ক্লোজিং টিডি, সেলের মাঝে ইংলিশ লেখা, আর এটা কল স্প্যান 2 থাকার কারণে দুইটা কলাম ভাঙবে। তারপরে আমরা 3 নম্বর সেল, এই যে এটা আইসিটির যেটা 3 নম্বর সেল নর্মালি আছে আইসিটি স্ল্যাশ টিডি, 3 নম্বর সেলটা করলাম। 3 নম্বর সেল যখন করলাম তখন দেখো এই রোতে আর কোনো সেল নাই, তার মানে আমরা রোটা এখন শেষ করে দেবো। এই যে ওপেনিং টিআর, ঠিক এখন আমরা ক্লোজিং একটা টিআর দিয়ে দেবো। যখন টিআরটা ক্লোজিং করলাম তখন দেখো এই টেবিলে আর কোনো সেল নাই, কোনো লাইনও নাই, রো সেল কিছুই আর নাই, সুতরাং আমরা এই টেবিলটা ক্লোজ করে দেবো। এই যে ওপেনিং টেবিল দিয়েছিলাম, ঠিক এখন আমরা ক্লোজিং টেবিল দেব, ক্লোজিং টেবিল। এখন এই যে আমরা কোডগুলো লিখলাম, যে HTML কোড লিখলাম, এই কোডগুলো কিন্তু আমরা সবসময় মনে রাখতে হবে আমাদের, যে ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মাঝখানে। ওপেনিং বডি ক্লোজিং বডি কোনটা, ওই যে বেসিক স্ট্রাকচার আছে HTML ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটা পেজ যখন আমরা তৈরি করি তখন একটা বেসিক স্ট্রাকচার আছে HTML এর, ঠিক ওই বেসিক গঠনের ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মাঝখানে আমাদের এই মূল কোডটা লিখতে হবে। তোমরা যারা এই ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝছো তারা ডান লিখবা, আর যারা বুঝো নাই কনফিউজড আছো তারা ভিডিওটা বারবার দেখবা, ইনশাল্লাহ পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝে যেতে পারবা। এখন আমি তোমাদেরকে আরও একটা আইটেম শেখাবো। আমি তোমাদেরকে বলছিলাম কিন্তু যে এই টেবিলের অধীনে মোট 2টা আইটেমের প্রশ্ন শেখাবো। নর্মালি এরকম একটা টেবিল থাকলে কিভাবে HTML কোড লিখতে হয় সেটা শেখালাম। এখন একটা স্পেশাল প্রশ্ন শেখাবো, স্পেশাল আইটেম বলতে পারো, যেইটা থেকে বোর্ড পরীক্ষায় এবার প্রশ্ন আসবে। সেই আইটেমটা কি দেখো, পরীক্ষার প্রশ্নে ঠিক এরকম বলতে পারে, এটা আমি মুছে দিচ্ছি। পরীক্ষার প্রশ্নে ঠিক এরকম বলতে পারে যে উদ্দীপকের যে টেবিলটা দেখা যাচ্ছে এই টেবিলটি রোকে কলাম এবং কলামকে রোতে পরিণত করার পরে HTML কোড লেখো, বা টেবিলটির রোকে কলাম এবং কলামকে রোতে পরিণত করার HTML কোড লেখো। খুব চমৎকার একটা আইটেম, টেবিল থেকে প্রশ্ন আসলে এই আইটেমটা আসার সম্ভাবনা অনেক বেশি। এরকম একটা টেবিলের রো কলাম আমরা চেঞ্জ করব, রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো। প্রত্যেকটা স্টুডেন্টের এই আইটেমটা জানতেই হবে, অর্থাৎ টেবিলের রো কলাম কিন্তু ঘোরানো জানতে হবে। দেখো একটা টেবিল যত হিবিজিবি পড়ুক, যত জটিলই হোক না কেন, ওই টেবিলের রো আর কলামকে তুমি পরিবর্তন করতে পারবা। জাস্ট আমার এই দিকে একটু তাকাও কিভাবে আমি করি, দেখো একটু খেয়াল করে। এই টেবিলটার যদি রো আর কলাম আমরা চেঞ্জ করি, প্রথমে দেখবা যে এই টেবিলে কয়টা রো আছে, 1টা 2টা 3টা রো। কয়টা রো আছে, 3টা। রো হয়ে যাবে কি কলাম, রো যেহেতু কলাম হয়ে যাবে, 3টা রোকে আমরা এখন ঠিক এইভাবে 3টা কলাম বানিয়ে ফেলবো। ছিল 3টা রো, আমরা বানিয়ে ফেলবো 3টা কলাম। এই যে দেখো 3টা কলাম, 3টা রোকে আমরা প্রথমে 3টা কলাম বানাবো, 3টা কলাম। দেখো ঠিক এইভাবে এই টেবিলে 3টা রো আছে, তাই আমরা 3টা কলাম বানালাম। রো গণনা করে আমরা কলাম বানাবো, 1 2 3টা রো, আমরা 1 2 3টা কলাম বানালাম। তাহলে রো গণনা করে কলাম বানালাম। এখন কলাম গণনা করে রো বানাবো। দেখো এই টেবিলে কলাম আছে কয়টা, এই খাড়াগুলোকে কলাম বলে। দেখো 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম আছে। এই যে আমি কিন্তু বুঝাইছিলাম যে এইখানে যদি দাগ দিই, আবার এইখানে যদি দাগ দিই, আবার এই উপরের এই দাগটা যদি এদিকে টেনে নিয়ে আসি, তাহলে সব কিছু মিলে 1টা 2টা 3টা 4টা কলাম। কয়টা কলাম, 4টা কলাম। 4টা যেহেতু কলাম ছিল, আমরা এখন 4টা রো করব, কারণ কলাম হয়ে যাবে রো, তাহলে 4টা রো করব। এখন কলামকে রো করতে হলে আমাদের ঠিক এইভাবে ব্রেন খাটাইতে হবে। দেখো 4টা রো হয়ে গেছে, 4টা কি হয়ে গেছে, রো। 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন। এই টেবিলে ছিল 4টা কলাম, এই টেবিলে এসে 4টা রো বানিয়ে ফেললাম। আর এই টেবিলে ছিল 3টা রো, আমরা এই টেবিলে 3টা কলাম বানিয়ে ফেললাম। তার মানে রো হয়ে গেল কলাম, কলাম হয়ে গেল রো। এখন দেখো এখানে স্টুডেন্ট লেখা ছিল, আমরা ক্যাপশনে স্টুডেন্ট লিখে দিচ্ছি। তারপরে প্রথম রোতে SSC আর HSC ছিল, প্রথম রোতে SSC HSC,
এই এসএসসি আর এইচএসসি দুইটা কিন্তু এখানে কল স্পান করা ছিল, এখানে কল স্পান করা ছিল, যা আগের সলিউশন আমি দেখাইছি। তার মানে এসএসসি কল স্পান ছিল, এখন হয়ে যাবে রো স্পান, এখন হয়ে যাবে রো স্পান এসএসসি। আর এইচএসসি কল স্পান ছিল, এখন হয়ে যাবে রো স্পান এইচএসসি। ভালো করে খেয়াল করো, এই লাইনটা এখন এই কলাম হয়ে গেছে। এটা ছিল আনুভূমিক আকারে, এটা হয়ে গেল এখন উল্লম্ব আকারে। তার মানে এটা ছিল রো, এখন হয়ে গেল কলাম, রো হয়ে গেল কলাম। অর্থাৎ এটা শোয়ানো ছিল, এটা খাড়া হয়ে গেল, অসুস্থ ছিল যার কারণে শুয়েছিল, এটাকে এখন আমরা খাড়া করে দিলাম, দাঁড়িয়ে মানে সুস্থ হয়ে গেছে, দাঁড়ায় পড়ছে। তারপরে দেখো যে এই কলামটা, এটা এমসিকিউর যে কলামটা, এই কলামটা দেখো পুরাটাই সব কল স্পান ভেঙে দেওয়া হয়েছে, একটা দুইটা তিনটা চারটা কলাম ভাঙা ছিল। এখন আমরা চারটা রো ভেঙে দেবো, চারটা কি করব, রো ভেঙে দেবো, চারটা রো ভেঙে দেবো। ঠিক এইভাবে চারটা রো ভেঙে দিয়ে আমরা এমসিকিউ লিখে দেবো। ভালো করে দেখো, এটা একটা লাইন ছিল আনুভূমিক আকারে, এটা এখন খাড়া হয়ে গেল, কলাম হয়ে গেল উল্লম্ব আকারে। তারপরে দেখো এই যে এইটা 3 নম্বর, 3 নম্বরটা কি ছিল, বাংলা ইংলিশ আইসিটি। এই যে বাংলা, আর এইটা কল স্পান ছিল, ইংলিশে কিন্তু কল স্পান ছিল, এখন হয়ে যাবে রো স্পান। এখানে ইংলিশ, তারপরে আইসিটি, আইসিটি। খেয়াল করে দেখো, এটা লাস্ট রো এখন হয়ে গেছে লাস্ট কলাম। তার মানে কি দাঁড়ালো সব কিছু মিলিয়ে, এই যে ফার্স্ট রো হয়ে গেল ফার্স্ট কলাম, আবার দেখো সেকেন্ড রো হয়ে গেল সেকেন্ড কলাম, থার্ড রো হয়ে গেল থার্ড কলাম, রো হয়ে গেল কলাম, কলাম হয়ে গেল রো। ঠিক এইভাবে আমরা যে কোনো টেবিলের রোকে কলাম, কলামকে রোতে পরিণত করতে পারি। এই যে দাগগুলো দেখতেছো, এগুলো কিন্তু দেওয়া লাগবে না, এগুলো বোঝানোর জন্য দিছিলাম, এটা মুছে দিচ্ছি। এখন এইভাবে প্রথমে অঙ্কন করে নিতে হবে, অঙ্কন করে নেওয়ার পরে এইটা দেখে দেখে HTML কোড লিখতে হবে। তো আমরা কোড লিখতেছি, প্রথমে এই টেবিল ট্যাগ বলছি আগেই যে টেবিল থাকলেই টেবিল ট্যাগ স্পেস দিয়ে বর্ডার যার ভ্যালু দিবা 1, এটা হলো প্রথম কাজ। সব সময় টেবিল পরীক্ষার প্রশ্নে আসলেই এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ, ক্যাপশন দেখবা, মানে নাম আছে কিনা টেবিলের, নাম থাকলে ওই নামটা ক্যাপশন ট্যাগের ভিতরে দিবা, ক্যাপশন, ক্যাপশন, তারপরে স্টুডেন্ট, তারপরে স্ল্যাশ ক্যাপশন। যাদের এইখানে প্রবলেম ছিল, কি প্রবলেম, যে ক্যাপশনটা তোমরা টেবিল ট্যাগের আগে দিতা, তাদের ক্ষেত্রে বলে দিই তোমরা টেবিল ট্যাগের পরে দিবা, কারোর কথা শোনার দরকার নেই, আমি প্র্যাকটিক্যালি দেখা দিতে পারবো, ঠিক আছে? তো এইটার পরে দিবা, টেবিল ট্যাগের পরে ক্যাপশন ট্যাগটা ইউজ করবা, কোনো শিক্ষকের কথা শোনার দরকার নেই, জাস্ট আমার কথাটা শুনো, কাজে দিবে। 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ গেল, সরি, প্রথম কাজ টেবিল ট্যাগ, দ্বিতীয় কাজ ক্যাপশন। 3 নম্বর কাজ, এই যে একটা করে লাইন শুরু করবা। এই টেবিলে কিন্তু লাইন আছে এখন 4টা, 1টা 2টা 3টা 4টা লাইন। তো লাইন শুরু করবা, একটা রো শুরু করবো। এই যে ওপেনিং টিয়ার একটা রো শুরু হলো, এই যে এই রোটা, এই রোর ভিতরে যেই লেখাগুলো আছে, মূলত এই টেবিলের সব লেখা কিন্তু মাঝখানে আছে, দেখো মাঝে 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 মাঝে। সুতরাং আমরা অ্যালাইং সেন্টার দিয়ে দিতে পারি সব জায়গায়, অ্যালাইং সেন্টার। টিয়ারে আমরা অ্যালাইং সেন্টার দিয়ে আসতেছি। প্রথম লাইন শুরু করলাম, প্রথম লাইনে প্রথম সেল, দেখো প্রথম লাইনে প্রথম সেল এই যে এইটা, এই সেলটা, এই সেলটা করতে যে খেয়াল করে দেখো, এই যে এইখানে কিন্তু দাগ দেওয়া যায়, আমি ডট ডট দিচ্ছি, এখানে কিন্তু দাগ দেওয়া যায় চাইলে, ভালো করে দেখো, এগুলো দাগ দিয়ে বোঝাচ্ছি, এখানে দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, এগুলো দাগ হবে ডট 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 ডট। তার মানে কি দাঁড়ালো, এটা 4টা রো, ফার্স্ট রো করতেছি, ফার্স্ট রোতে এই সেলটা করতে যে দেখো এটা এখানে তো এই দাগটা ছিল না, তার মানে এটা রো স্পান, এটা কি রো ভাগছে। এইভাবে যদি দাগ মুছা থাকে রো স্পান, এই যে এটা হলো রো স্পান, এইভাবে দাগ মুছা থাকলে, রো এর দাগ মুছা থাকলে রো স্পান, আর খাড়া কলামের দাগ মুছা থাকলে কল স্পান। তো কল স্পান, রো স্পান, এগুলো তোমরা আশা করি আমি জানি যে তোমরা বুঝো বা তোমরা পারো, কারণ তোমরা যেহেতু পরীক্ষার্থী সুতরাং এটা পারো। জাস্ট হালকা একটু স্মরণ করে দিলাম যে এটা কিন্তু রো স্পান, এই ধরনের দাগ মুছে দেওয়া, এই যে এই দাগটা রো স্পান। তাহলে এসএসসির সময় আমরা কি দিব, রো স্পান, রো স্পান কত 2, তারপরে সেলের মাঝে আছে এসএসসি, এসএসসি স্ল্যাশ টিডি, এই যে এটা করলাম। এখন এইটা করব, তো আবার টিডি, এইখানেও রো স্পান, এই সেলটা করতে যে দেখো এগুলো কিন্তু দাগ ছিল না, এগুলো দাগ ছিল না, তার মানে কয়টা রো ভাঙছে, 1টা 2টা 3টা 4টা রো ভাঙছে। এমসিকিউ যে সেলটা এটা কিন্তু পুরো লম্বা, দেখছো 4টা রো ভাঙছে, যেহেতু 4টা রো ভাঙছে আমরা এখানে রো স্পান দিয়ে দিব। রো স্পান কত দিব, 4, রো স্পান 4। ঠিক সেলের মাঝে কে আছে, এমসিকিউ, এমসিকিউ স্ল্যাশ টিডি। তারপরে
এই সেলটা করার পরে এই সেলটা করলাম, এই সেল করতে যে আমি বড় একটা সেল পাইছি, তারপরে যে এইটা করব বাংলারটা, টিডি নর্মালি আছে বাংলা, তারপরে স্ল্যাশ টিডি, টিডি বাংলা স্ল্যাশ টিডি। দেখো এই সেল এই সেল এই সেল করা শেষ, তার মানে ফার্স্ট লাইন শেষ। প্রথম লাইন যেমন শুরু করছিলাম ঠিক এখন প্রথম লাইন শেষ করে দেব, প্রথম লাইন শেষ করে দেব। তারপরে আসো দ্বিতীয় লাইন, এই যে এই লাইনটা, দ্বিতীয় লাইন শুরু করব। দ্বিতীয় লাইন এই যে ওপেনিং টিআর, যেহেতু আগেই বলছি সব সেলের লেখা মাঝে আছে, সুতরাং আমরা টিআরে অল টাইম অ্যালাইন দিয়ে আসবো, অ্যালাইন দিয়ে ভ্যালু দিচ্ছি সেন্টার। আমরা কিন্তু দ্বিতীয় লাইন করতেছি, যে এই লাইনটা। তো এই লাইনটা করতে যে দেখো এই সেলটা করা শেষ, কারণ এই সেলটা আমরা এই যে আগেই করছিলাম। এই সেলটা করা শেষ কারণ এমসিকিউর সেল করে ফেলছে আগেই, বাকি থাকলে যে এই সেলটা আমরা দ্বিতীয় লাইনে আছি। এই সেলটা, এই সেলটা করতে যে দেখো এই সেলে কি আছে ইংলিশ, এবং এটা কিন্তু রো স্পান আছে, ইংলিশের এই সেলটা কি রো স্পান আছে। এই যে এই দাগটা, এই যে দেখো এই দাগটা টেনে দেওয়া যায়, তার মানে দুটা রো ভাঙছে। তো এইখানে আমরা এই সেলটা করার সময় রো স্পান ব্যবহার করব, রো স্পান, রো স্পান কত 2, তারপর কি দেব ইংলিশ স্ল্যাশ টিডি, ওপেনিং টিডি ক্লোজিং টিডি, একটা সেল আর সেলের মাঝখানে ইংলিশ। আর এক্ষেত্রে এখানে কি আছে ওপেনিং টিডি আর ক্লোজিং টিডি, একটা সেল আর সেলের মাঝে ইংলিশ আছে, রো স্পান 2, তার মানে দুইটা রো একত্রিত করবে, ইংলিশের এই রোটা আর এই রোটা। দেখো এই দাগটা টেনে দিলে দুইটা রো একত্রিত করে ফেলবে রো স্পানে। তারপরে দেখো এই 2 নম্বর রোতে, এই 2 নম্বর রোতে ইংলিশ ছিল, আর কোনো কি নাই সেল নাই, সুতরাং 2 নম্বর রো শেষ, স্ল্যাশ টিআর 2 নম্বর রো শেষ। 2 নম্বর রো যখন শেষ করলাম 3 নম্বর রোতে যাব, এই যে এই রোটা 3 নম্বর রো, ওপেনিং টিআর, অ্যালাইন সেন্টার দিয়ে আসতেছি, অ্যালাইন সেন্টার। এখন 3 নম্বর রোতে প্রথমেই পড়তেছে এইটা, এইটা মানে কোনটা, এই যে এইচএসসিটা, তার মানে এই এইচএসসি টিডিটা বানাবো, কিন্তু এইচএসসি এটা কিন্তু রো স্পান আছে। দেখো এই দাগটা এইভাবে টেনে নিয়ে আসা যায়, এই রো এর দাগটা যদি টেনে নিয়ে আসি তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে রো স্পান 2, দুইটা রো। তো রো স্পান 2, দুইটা রো একত্রিত করা হয়েছে, রো স্পান 2, রো স্পান 2 দিয়ে দিলাম। অ্যালাইন সেন্টার আগেই দেওয়া আছে টিআরে, যার কারণে ওই লাইনের সকল লেখা মাঝে চলে যাবে, রো স্পান 2। তারপরে দেখো এইচএসসি আছে সেলের মাঝখানে, এইচএসসি দিয়ে দিলাম স্ল্যাশ টিডি, স্ল্যাশ টিডি। তো এইটা কিন্তু করছি। এখন এইটা তাই না, আমরা কিন্তু 3 নম্বর রোতে আছি, এইটা তো এইটা তো কার এমসিকিউ এর সেল, এমসিকিউ সেল আমরা আগেই তৈরি করছি, এই যে এমসিকিউ, সুতরাং এই সেলটা লাগতেছে না। আবার ইংলিশের সেল আগেই করছে, এই যে ইংলিশ, সুতরাং এটাও লাগতেছে না। তার মানে 3 নম্বর রোতে আর কোনো সেল নাই, আমরা 3 নম্বর রোটা ক্লোজ করে দিব, স্ল্যাশ টিআর, ওপেনিং টিআর ক্লোজিং টিআর। এখন 4 নম্বর রো, এই যে 4 নম্বরটা, 4 নম্বর রো আমরা একটু উপরের দিকে লিখি, 4 নম্বর রো না, আচ্ছা এইখানেই লেখার চেষ্টা করি। 4 নম্বর রো, ওপেনিং টিআর, অ্যালাইন সেন্টার দিচ্ছি, চার নম্বর রো। সবসময় মনে রাখবা এই যে টিআর যে ট্যাগ বা যে কোনো ট্যাগের পরে স্পেস দিয়ে অ্যাট্রিবিউটস বসাইতে হয়। তো 4 নম্বর ওটা শুরু করতে, 4 নম্বর ওটা দেখো এই সেলটা প্রথমে এইচএসসি একবার লেখছি, সুতরাং আর লেখা লাগবে না। এইটা এটা কি এমসিকিউরটা একবার লেখছি, আর লেখা লাগবে না। ঠিক ডাইনে যে আইসিটিটা ফাঁকা পাচ্ছি, আইসিটিটা এখনও লেখি নাই, 4 নম্বর ওতে শুধু আইসিটি থাকলো, তাহলে আইসিটির জন্য একটা ঘর বানালাম, তারপরে ঘরের মাঝখানে বা সেলের মাঝখানে আইসিটি লেখা দিলাম, ওপেনিং টিডি ক্লোজিং টিডি একটা সেলের মাঝখানে আইসিটি। তো এই রোটা কিন্তু শেষ, আর কিচ্ছু নাই। তো এই রোটাও ক্লোজ করে দিচ্ছি, ক্লোজিং টিআর, এই রোটা ক্লোজ করলাম। এই রোটা যখন ক্লোজ করলাম তখন এই টেবিলের আর কিন্তু কিছু বাকি নাই। তো এক্ষেত্রে আমরা এই টেবিলটা এখন ক্লোজ করে দেব, টেবিলটা ক্লোজ করে দিলাম। তো ঠিক এইভাবে যে কোনো টেবিল পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়ার পরে যদি তোমাকে বলে যে টেবিলটির রোকে কলাম এবং কলামকে রোতে পরিণত করো, তাহলে প্রথমেই তোমরা গণনা করবা যে ওই টেবিলে কয়টা রো আছে, ঠিক সেই কয়টা কলাম বানাবা। আবার ওই টেবিলে কয়টা কলাম আছে, ঠিক সেই কয়টা রো বানাবা। এভাবে বানানোর পরে পেন্সিল দিয়ে সুন্দর করে মুছে মুছে চমৎকারভাবে যেভাবে দেখালাম এইভাবে তোমরা সাজানোর চেষ্টা করবা। আর এই ক্যাপশনটা খুব ভালোভাবে খেয়াল রাখবা, এবং অ্যালাইন প্লাস অন্যান্য কল স্পান রো স্পান ঠিক যেভাবে দেখানোর চেষ্টা করলাম, আমি মনে করি এটা দেখার পরে তোমাদের অনেকের যদি ব্রেনের ভিতরে জটিলতা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ক্লাসটির মাধ্যমে সেইটা পুরো ক্লিয়ার হয়ে যাবে।
আর আমি বলছিলাম ঠিক শেষের দিকে আমি এটাকে একটু মডিফাই করে দেব তোমাদের একটু উপকারের জন্য, তোমরা পারো কিনা সেইটা আমি একটু চেক করে দেখব, যেইটা তোমরা কোডটা লিখে কমেন্টে জানাবা। দেখো স্টুডেন্ট দিলাম, এখানে আমি দিলাম গুগল, GOOGLE, গুগল, আন্ডারলাইন করে দিলাম। এখানে দিলাম আমি ফেসবুক, এখানে একটা আন্ডারলাইন করে দিলাম। আর এখানে দিলাম মনে করো HSC 26, ঠিক মাঝখান দিয়ে আমি কেটে দিলাম। তারপরে এইখানে তো বাংলা আছে তাই না, বাংলা, ইংলিশ, ICT। এখন আমি প্রশ্ন দিচ্ছি, টেবিলটির কোড লিখবা, টেবিলটির HTML কোড লেখো, যেখানে কোড লেখো যেখানে যেখানে ICT, যেখানে ICT শব্দই ধরলাম আর কি, শব্দটির কালার হবে সবুজ। ICT শব্দটির বা ICT এর কালার, ICT এর লিখলে ভালো হতো, যেখানে ICT এর কালার হবে সবুজ, এতটুকু চেঞ্জ করলাম। আর এই গুগল এবং ফেসবুক এটা কিন্তু লিঙ্ক করা আছে, এখানে বলা থাকতেও পারে নাও পারে, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে পপুলার যতগুলো ওয়েবসাইট আছে আমরা এগুলো সব চিনি, ফেসবুক, ইউটিউব, গুগল, টুইটার, ইয়াহু, এগুলো সব চিনি, যেমন দারাজ, তারপরে প্রথম আলো, পপুলার যেগুলো তোমার ব্রেনে আছে, অ্যামাজন, এই ধরনের কোনো ওয়েবসাইটের নিচে যদি আন্ডারলাইন থাকে তখন তুমি বুঝে নিবা যে ওইটা লিঙ্ক করা, ওটা কি করা, লিঙ্ক করা। তো এই প্রশ্নটা ঠিক এই টেবিলটা যেভাবে প্রশ্নটা সেট করে দিলাম, এইটার HTML কোড লিখে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিবা। এবং আজকের ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেইটা একটু কমেন্টে জানাইতে ভুলবা না, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং তোমাদের যে তোমরা বুঝতে পারছো এইটা শোনার পরে, এটা দেখার পরে, এটা জানার পরে আমার কিন্তু আরও কঠিন কঠিন ভিডিও সমাধান করতে আমি কিন্তু অনুপ্রেরণা পাই। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবা যে কেমন লাগলো ক্লাসটা, এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবা। অসংখ্য স্টুডেন্ট আছে যারা এবার বোর্ড পরীক্ষা দিবে, তো প্রত্যেকের যেন উপকার হয়। তোমার একটা শেয়ারে যদি অন্য আরেকজন স্টুডেন্টের উপকার হয় তাহলে কিন্তু ওইটাই বেস্ট, যে মানুষের উপকার করে সেই কিন্তু উত্তম মানুষ। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা, কোনো প্রকার কার্পণ্য করার দরকার নেই। দেখবা যে তোমাদের প্রোফাইলে, আমি তো মাঝে মাঝে চেক করি, দেখি যে অনেক স্টুডেন্টের প্রোফাইলে অনেক গান, অনেক কিছু শেয়ার করা থাকে। কেন রে ভাই, তুমি তো একজন স্টুডেন্ট, তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার প্রোফাইলে ঢুকলে আমি যদি দুই একটা টিচারের ভিডিওই না দেখি, দুই একটা ভিডিও যদি ওখানে শেয়ার না থাকে, ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো, যেটা তোমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, তখন সেটাকে তুমি তোমার প্রোফাইলে শেয়ার করে রাখো, তুমি পরবর্তীতে দেখতে পারবা, এবং একই সাথে ওই ক্লাস কিন্তু তোমার অন্য কোনো বন্ধুবান্ধব দেখে উপকৃত হতে পারবে। যার কারণে তোমার কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই শেয়ার করা উচিত আমি মনে করি।